আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডির তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি এসএসসি এর ভূগোল ক্লাসে। তো আমরা প্রথম অধ্যায় কিন্তু অলরেডি শেষ করেছিলাম, যেটা আপনারা মোটামুটি সকলেই জানেন। তো যারা যারা প্রথম অধ্যায়ের ক্লাসগুলো মিস করেছেন, বেশি না, মাত্র হচ্ছে 2টা ক্লাস, তো এটার জন্য আলাদা একটা প্লেলিস্টই কিন্তু আছে। তো যারা মিস করেছেন তারা অবশ্যই আরেক ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, কারণ প্রথম অধ্যায়টাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো আজ আমরা হচ্ছে দ্বিতীয় অধ্যায় স্টার্ট করব, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের প্রথম ক্লাস হচ্ছে আজকে। তো দ্বিতীয় অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট। প্রতি বছর কিন্তু এখান থেকে অনেক সময় 2টা সৃজনশীলও কিন্তু থাকে পরীক্ষায়, আর এমসিকিউ এর জন্য এই অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট। তো অধ্যায়টার নাম হচ্ছে মহাবিশ্ব ও আমাদের পৃথিবী। ঠিক আছে, এই অধ্যায়টা অনেকেরই অনেক ঝামেলা হয়, অনেক স্টুডেন্টই আমাকে বলে। তো আশা করি আপনি যদি ভালো করে মনোযোগ সহকারে ক্লাসগুলো যদি করেন, তাহলে আশা করি আর সমস্যা থাকবে না। হ্যাঁ, আর ইম্পর্টেন্ট বিষয়গুলো অলরেডি আমি মার্ক করে রাখবো, সেগুলো হচ্ছে দেখে দেখে আপনি আপনার বোর্ড বইটাতেও হচ্ছে মার্ক করে রাখেন, আর সেগুলোও পড়লেই হবে। ঠিক আছে, এর বাড়তি বাইরে আর কিছু পড়া লাগবে না। তো সৃজনশীল এমসিকিউ দুইটার জন্যই আপনার কমন পড়বে আশা করি। আচ্ছা, তো আমরা দ্বিতীয় অধ্যায়ে আসতেছি। তো দ্বিতীয় অধ্যায়ে প্রথম পৃষ্ঠাতে তেমন কিছু নাই, পর দ্বিতীয় পৃষ্ঠা থেকে আমাদের পড়া শুরু। হ্যাঁ, অর্থাৎ মহাবিশ্ব, মহাকাশ ও মহাবিশ্ব, এই বিষয়টা আমরা একটু জেনে নিই। তো নর্মাল ভাবে মহাকাশ বা মহাবিশ্ব বিষয়টা আসলে কি বা কাকে বলা হচ্ছে, এটা অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, নর্মাল ভাবে বলা হচ্ছে যে এই যে এখানে একটা সংজ্ঞা ছোট করেই দেওয়া আছে, এটা লিখলেই হয়ে যাবে। তো যদিও এটা তেমন একটা আসে না, তবে একটা বেসিক ধারণার জন্য ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে যে আদি এবং অন্তহীন। আদি মানে হচ্ছে, এখানে আদি শব্দটা ব্যবহার করা হয়েছে, আদি মানে আমরা জানি যে প্রাচীন বা পুরনোর বিষয়গুলোর ক্ষেত্রে বা অনেক বেশি ওল্ড টাইম, এই বিষয়গুলোর ক্ষেত্রে এই আদি শব্দগুলো ব্যবহার করা হয়। ঠিক আছে, আর অন্তহীন, অন্তহীন মানে হচ্ছে লিমিটলেস বা হচ্ছে সীমাহীন, এগুলো মূলত বোঝায়। অর্থাৎ যেটা অনেক আগে থেকেই আছে এবং হচ্ছে কি যেটার কোনো কি নাই, শেষ নাই। ঠিক আছে, এমন এক আকাশকেই নর্মাল ভাবে মহাকাশ বলা হচ্ছে। ঠিক আছে, এখন আকাশ তো হচ্ছে আমরা নর্মাল ভাবেই যদি দেখি, যদি নর্মাল ভাবে যদি দিনের বেলা বা রাতের বেলা আপনি তাকাইতে পারেন, এটার কি শুরুই আপনি দেখতে পারবেন, বাট হ্যাঁ শেষ দেখতে পারবেন না। ঠিক আছে, ওকে, তো এই বিষয়টাই নর্মাল ভাবে বইয়ের আকারে লেখা হয়েছে। আচ্ছা, এবারে বলা হচ্ছে যে মহাকাশে বিভিন্ন ধরনের অসংখ্য জ্যোতিষ্ক আছে। আচ্ছা, এগুলো ব্যাপারে আমরা জানবো, সমস্যা নেই। এখানে জাস্ট আরেকটু মানে একটু বেসিক ধারণা দেওয়া হয়েছে। ঠিক আছে, ওকে, আর কিছুই না। এগুলো সম্পর্কে আলাদা হচ্ছে বিস্তারিতভাবে কিন্তু আলোচনা করা হবে এই চ্যাপ্টারেই। ওকে, তো এখানে জাস্ট এতটুকু জানলেই হবে। তো এবারে আমরা আসি যে নক্ষত্রে। হ্যাঁ, ওকে, তো নক্ষত্রের যে বিষয়টা ইম্পর্টেন্ট, নক্ষত্রটা কি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে প্রথমেই সংজ্ঞাটা কিন্তু দেওয়া আছে নক্ষত্রটা কাকে বলে। হ্যাঁ, এই সংজ্ঞাটা খুব ইজি আছে, আর অনেক পরীক্ষায় কিন্তু আসে এটা জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে, আবার হচ্ছে এমসিকিউ আকারেও কিন্তু আসতে পারে। সেটা হচ্ছে এই যে যেসব জ্যোতিষ্কের নিজস্ব আলো আছে তাদেরকে হচ্ছে কি নক্ষত্র বলা হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে যেগুলোর আপনার কি নিজস্ব আলো আছে। ঠিক আছে, যেমন হচ্ছে কি আমরা সূর্যও বলতে পারি, এরকম সূর্যের মতোই আরো অনেক নক্ষত্র কিন্তু আছে যাদের কি থাকবে, অবশ্যই নক্ষত্র যদি হইতে হয় বা যেটাকে আমরা নর্মাল ভাবে স্টার বলতেছি, তো সেটাকে অবশ্যই কি হইতে হবে, নিজের আলো থাকতে হবে। ঠিক আছে, এই কথাটা অবশ্যই লিখতে হবে, মেনশন করে দিবেন, নাইলে কিন্তু নাম্বার দিবে না। আচ্ছা, এবারে নক্ষত্র রিলেটেড কিছু ইনফরমেশন অনেক গুরুত্বপূর্ণ, এগুলো অনেক সময় পরীক্ষায় আসে, তো একটু জেনে নেন। তো মহাকাশে অসংখ্য কিন্তু নক্ষত্র আছে, যে খালি চোখে আমরা মাত্র কি কয়েক হাজার নক্ষত্র দেখতে পাই। আচ্ছা, আর এখানে অনেক গুরুত্বপূর্ণ এই যে এটা, নক্ষত্রগুলো হলো এই যে জ্বলন্ত গ্যাস পিণ্ড, এরা এই যে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি। এটা খুবই গুরুত্বপূর্ণ, হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস, এই দুইটা গ্যাসের সমন্বয়ে মূলত হচ্ছে কি আপনার এই নক্ষত্রগুলো তৈরি। ঠিক আছে, আচ্ছা, আর এই গ্যাস অতি উচ্চ প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জ্বলছে। অর্থাৎ এটা মানে এতটাই গরম যেটা কি কল্পনার বাহিরে। ঠিক আছে, নর্মাল ভাবে আমরা কি দিনের বেলাতেই আপনার, এখন কিন্তু অলরেডি গরমের সিজন পড়ে গেছে, তো দিনের বেলাতেই আমরা কিন্তু সূর্যের যে তাপটা সেটা কিন্তু অনুভব করতেছি, বাট সূর্য পৃথিবী থেকে আসলে কতখানি দূরে, অনেক বেশি দূরে। ঠিক আছে, তারপরেও আমরা কি সূর্যের যে তাপটা সেটা কিন্তু অসহনীয় পর্যায়েও কিন্তু চলে যায় কখনো কখনো। ঠিক আছে, তো আনুমানিক কত ডিগ্রি সেলসিয়াস হইতে পারে, 6000 ডিগ্রি সেলসিয়াস, এটা অবশ্যই খেয়াল রাখবেন। আর দুইটা বিষয়, যে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস, এগুলো দুইটা গ্যাসের সমন্বয়ে মূলত নক্ষত্রগুলো তৈরি।
আচ্ছা, এরপর বলা হচ্ছে যে সূর্যের প্রখর আলোর জন্য দিনের বেলায় অন্যান্য নক্ষত্র কি দেখা যায় না, কারণ সূর্যের আলোটাই এতটা বেশি যার কারণে অন্যান্য নক্ষত্রগুলো তেমন একটা চোখে পড়ে না। আচ্ছা, এবারে আমরা একটু আসতেছি যেগুলো আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখানে আছে নক্ষত্র রিলেটেড, সেটা আমরা একটু দেখি। আর এখানে কিন্তু এই যে বিভিন্ন নক্ষত্রের অবস্থানের একটা চিত্র দেওয়া হয়েছে, তো এই চিত্রটা দরকার নাই তেমন একটা, এটা ভয়ের কিছু নাই, ঠিক আছে। সব চিত্রই কিন্তু দরকার পড়বে না, যেগুলো চিত্র ইম্পর্টেন্ট আছে সেগুলোই আমি বলবো, আমি নিজে বলে দিব, চিন্তার কারণ নেই। আচ্ছা, তো এখন আমরা একটু দেখি কি আছে এখানে। হ্যাঁ, এই দেখেন এখানে বলা হচ্ছে যে পৃথিবী ও নক্ষত্রের মধ্যে এবং নক্ষত্রদের পরস্পরের মধ্যে দূরত্ব এত বেশি যে কিলোমিটার দ্বারা এর দূরত্ব প্রকাশ করা যায় না, ঠিক আছে। এই যে এই দূরত্ব আলোক বর্ষ এককে পরিমাপ করা হয়, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো নর্মাল ভাবে আমরা তো দূরত্বটা অধিকাংশ সময় কিলোমিটারে মাপি, কিলোমিটার বা মিটার, বাট হ্যাঁ, এগুলোর দূরত্ব আসলে সূর্য থেকে পৃথিবী, তারপরে একটা গ্রহ থেকে আরেকটা গ্রহ, এটার দূরত্বটা এতটাই বেশি যে সেটা কি হয়ে যেতেছে আপনার আলোক বর্ষের মাধ্যমে মানে আর কি পরিমাপ করা হচ্ছে, ঠিক আছে। আর আলো প্রতি সেকেন্ডে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেক সময় এমসিকিউতে আসে, অধিকাংশ সময় আলো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে, ঠিক আছে, এটা অনেক গুরুত্বপূর্ণ। প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে, আর এই বেগে 1 বছরে আলো যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে 1 আলোকবর্ষ বলে। আর এই বেগে অর্থাৎ এই গতিতেই 1 বছরে আলো যেই পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকেই আলোকবর্ষ বলে। তার মানে আপনারা হয়তো বুঝতেই পারছেন যে আলোকবর্ষ মানে কতটা, দূরত্বটা কতখানি, মানে এটা কল্পনারও বাহিরে, ঠিক আছে। অর্থাৎ যদি নর্মাল ভাবে আলো যদি প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যদি যায়, এটাকে 1 বছর অর্থাৎ 365 দিয়ে গুণ করতে হবে আগে 3 লক্ষকে। তার মানে এটা আপনার কি বলে চিন্তারও বাহিরে, মানে মাথা ঘুরায় দেওয়ার মতো আর কি। হ্যাঁ, আচ্ছা যাই হোক, অত মানে চিন্তাধারায় না যাই, জাস্ট এতটুকু ইনফরমেশন জানলেই হবে। অনেক সময় আলোকবর্ষ কাকে বলে এটা আসতে পারে। হ্যাঁ, আচ্ছা, ইন ডিটেলসে যদি কোয়েশ্চেন করে যদি কেউ। হ্যাঁ, আচ্ছা, এবারে আমরা আসি যে সূর্যের পৃথিবীর নিকটতম নক্ষত্র, এটা খুবই গুরুত্বপূর্ণ, সবচেয়ে নিকটতম নক্ষত্র হচ্ছে সূর্য, ঠিক আছে। পৃথিবীর সবচেয়ে নিকটতম নক্ষত্র হচ্ছে সূর্য। আর সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে, হ্যাঁ, এটা অনেক গুরুত্বপূর্ণ, টোটাল সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড, ঠিক আছে। 8 মিনিট 19 সেকেন্ড সময় লাগে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে। যেগুলো আমি মার্ক করেছি এগুলো অবশ্যই আপনারা হাইলাইটার হচ্ছে পেন দিয়ে বা হাইলাইটার মার্কার দিয়ে এগুলো অবশ্যই হাইলাইট করে নেবেন, বা নর্মাল ভাবে পেন্সিল দিয়ে মার্ক করে রাখবেন, এগুলো অনেক গুরুত্বপূর্ণ, এটা সিকিউ এমসিকিউ দুটার জন্য ইম্পর্টেন্ট। আর এরপরে এই যে লাস্টেরটা, যে সূর্যের নিকটতম নক্ষত্র হচ্ছে প্রক্সিমা সেন্টোরাই, ঠিক আছে, এটা সূর্যের সবচেয়ে নিকটতম নক্ষত্র। তো পৃথিবীর সবচেয়ে নিকটতম নক্ষত্র হচ্ছে সূর্য, আর সূর্যের নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টোরাই। তো অবশ্যই প্রশ্নটা ভালো করে খেয়াল রাখবেন। আর পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় 4.2 আলোক বর্ষ, ঠিক আছে। কার দূরত্ব? মূলত পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টোরাই দূরত্ব হচ্ছে 4.2 আলোক বর্ষ, তো মানে অনেক অনেক বেশি। বোঝা গেছে? আচ্ছা, তো এই ছিল আজকের ক্লাস, এখানে অনেক ইনফরমেশন কিন্তু আছে, তো আমি চেষ্টা করব আপনাদের হচ্ছে ক্লাসগুলো যাতে খুব বেশি বড় না হয়, ইনশাল্লাহ আমি চেষ্টা করব ক্লাসের লেন্থগুলো ছোটই রাখার। ওকে, তো এই অধ্যায়টা মোটামুটি একটু বড় আছে, তবে এখানে অনেক কিছু বোঝার আছে, ঠিক আছে। খুব ভালো করে আপনারা পড়ারও কিন্তু সময় দিতে হবে আপনাদের। হ্যাঁ, আর সবচেয়ে বেশি ভালো হয় এই অধ্যায়ের যে শর্ট শর্ট বিষয়গুলো যেগুলো আছে, এগুলো আপনারা, যেগুলো আমি মার্ক করে দিচ্ছি, ঠিক আছে, এগুলো আপনারা ভিডিও একপাশে রেখে মোবাইল, সেগুলো আপনারা দেখে দেখে আপনারা বইটা দেখে দেখে উঠাইতে পারেন, এটা আলাদা একটা নোট করে রাখবেন, ঠিক আছে, ভূগোলের জন্য। তো প্রতিটা সাবজেক্টেরই জন্য আপনার যদি আলাদা আলাদা খাতা হয় এটা আপনার জন্য অনেক বেশি ভালো হবে, ঠিক আছে, কারণ তা না হলে আপনি 7টা সৃজনশীল ইজিলি লিখতে পারবেন না। ওকে, বা 7টা হোক বা 5টা হোক, যেটাই হোক, শর্ট সিলেবাস থাকলে হয়তো একটু কম লিখতে হইতে পারে, তবে হ্যাঁ, লিখতে কিন্তু হবে। ওকে, তো যেগুলো পড়ালাম সেগুলো অবশ্যই ভালোভাবে আপনারা বাসায় মনোযোগ সহকারে কয়েকবার রিডিং পড়লে ইনশাল্লাহ আপনাদের আয়ত্তে চলে আসবে। আর তারপরে যদি কোনো অংশে বুঝতে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, ইনশাল্লাহ আমি আবির স্যারের চেষ্টা করব যে আপনাদের প্রবলেমগুলো সলভ করার। ওকে, আর নিয়মিত ক্লাসগুলো পেতে এবং সবার ফার্স্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আমাদের ফেসবুক পেজে জয়েন করতে চান তারা হচ্ছে স্ক্রিনে কিন্তু ঠিকানা দেওয়াই আছে, চাইলে হচ্ছে আমাদের ফেসবুকে লাইক ফলো দিয়েও পাশে থাকতে পারেন। ওকে,
আচ্ছা, তো আমি আবির স্যার এখান থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ। পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা এই যে নক্ষত্র মণ্ডলী, গ্যালাক্সি এগুলো বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো আসলে অনেক গুরুত্বপূর্ণ কিন্তু আছে। ওকে, ততক্ষণ পর্যন্ত যেগুলো আমি পড়িয়েছি সেগুলো অবশ্যই আপনারা বাসায় ভালো করে একবার কয়েকবার রিভাইজ দিলে হয়ে যাবে।